আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ঢুকবে, এর জন্য ইন্ডিয়ার সংবাদ মাধ্যমের প্রচারণার দরকার নেই। আওয়ামী লীগ ৩২ নম্বর দিয়ে ঢুকতে পারবে না, জনগণ প্রতিরোধ করবে। শাহবাগ দিয়ে আসতে পারবে না, আমরা জনগণ প্রতিরোধ করতেছি। কিন্তু যদি সিস্টেমেটিক্যালি এই সরকারের ভিতরে যারা আছে তারা যদি অনেকে দিল্লির কাছে বিক্রি হয়ে যায়, দিল্লির পলিসি যদি ঠিক করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, ইউনূস সাহেব যদি এটা ঠিক করতে না পারেন, ব্যর্থ হন, তাহলে তো আওয়ামী লীগ ওইখান দিয়েই ফিরতেছে। এখন যদি আমাদের প্রধান উপদেষ্টা এবং যে সংস্কার কমিশন তাদের জায়গা থেকে বলা হয় যে আওয়ামী লীগ এই শর্তে আবার ফিরতে পারবে, তাহলে আপনার ব্যবসায়ী অঙ্গন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে তারা আত্মবিশ্বাস পাচ্ছে না। পাড়ায় মহল্লায় তো তারা এখন আমাদের মতো বিপ্লবীদেরকে হত্যা করার জন্য, সাবোটেজ করার জন্য তারা গ্রুপ তৈরি করতেছে, ষড়যন্ত্র করতেছে। এই তথ্য কি আমাদের মাননীয় উপদেষ্টাদের কাছে আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আছে? আমরা তো জানি না। শাহজাহান খান বলে নাই এই ইলেকশনে দাঁড়াবো, বলছে না শাহজাহান খান ইলেকশনে আসতেছে, সামনে ভোট দিবেন, দোয়া করবেন, বলে নাই? তো শাহজাহানরা খানরা এই আত্মবিশ্বাস কোথায় পায়? এই সরকারের অভ্যন্তর থেকে যারা দিল্লির সাথে হাত মিলাচ্ছে, দিল্লির পলিসির সাথে হাত মিলাচ্ছে, তারা যদি সফল হতে পারে তাহলে তো আওয়ামী লীগ দেশে কামব্যাক করবে, দেশে রক্তের গঙ্গা বয়ে যাবে, বন্যা বয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে এই বিশ্ববিদ্যালয় কলেজের তৃণমূলের বিপ্লবী নেতাকর্মীরা, যারা নিজের জীবনকে বাজি রেখে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের বাহিনীদেরকে প্রতিরোধ করেছে। কিন্তু যারা এখন উপদেষ্টা হয়েছেন তার সারা জীবনে একটা ফুলের টোকাও লাগে নাই। তারা এসি রুমে ছিলেন, অনেকে এনজিও কর্মী ছিলেন, বিভিন্ন আন্দোলন করেছেন, সুশীল সমাজ ছিলেন, আওয়ামী লীগের লাঠির বাড়ি কোনোদিন খায় নাই, কোনোবার জেল খাটে নাই, রিমান্ডে যায় নাই। যারা উপদেষ্টা আছেন তারা তো বুঝবে না যে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর। আমরা জানি, আমি জানি, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নির্মূল করতে হলে আমরা করতে পারবো। এই এখন যারা উপদেষ্টা দায়িত্ব পালন তারা পারবে না। আপনি যেটা বলছেন যে এক দফার ঘোষণা করার কথা ছিল আমার, এটার অনেকগুলো প্রেক্ষাপট আছে। যেদিন প্রথম কোটা আন্দোলন শুরু হয় আমাকে ডেকে আনা হয়, আমি ঢাকার বাইরে ছিলাম আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য। আমি যখন শহীদ মিনারে যাই, সেখান থেকে ছাত্রলীগের একটা গ্রুপ পরিকল্পিতভাবে আমাকে সেই আন্দোলন থেকে বের করে দেয়। সেই গ্রুপে তারা বলল যে এই ইয়ামিন মোল্লা যদি আন্দোলনে থাকে, বিনিয়ামিন মোল্লা, তাহলে এই আন্দোলনকে বিনিয়ামিন মোল্লা সরকার বিরোধী রূপ দিবে, সুতরাং এখান থেকে তাকে বের করে দিতে হবে। সেই গ্রুপে যে ছাত্রলীগের চিহ্নিত ক্যাডাররা ছিল তারা আজকে বিশাল বড় বিপ্লবী নেতা, আওয়ামী লীগ বিরোধী নেতা। সেই জায়গা থেকেই সবাই জানে যে যদি বিনিয়ামিন মোল্লা সেই আন্দোলনের শুরু থেকে থাকতো, সামনের সাথে থাকতো, তাহলে এই আন্দোলনের অন্যতম একজন নেতা তিনি হতেন, পাবলিক ফিগারের নেতা। আমরা সামনে আসি নাই কারণ আমরা মনে করেছি যে এই আন্দোলনটা জাতীয় আন্দোলন, জাতির সাথে সফল করতে হবে। আমি সামনে ভোকাল হই নাই, কিন্তু আন্দোলনে অংশগ্রহণ নেতৃত্বে কোনো অংশে কম ছিলাম না। বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা জেলা বিভাগীয় পর্যায়ে তৃণমূলে লিডিংয়ে দেখবেন ছাত্র অধিকার পরিষদের নেতারা সবার সামনে ছিল। কারণ তখন ছাত্র শিবির প্রকাশ্য আন্দোলন করতে পারতো না। ছাত্র দলের ভাইয়েরা কোণঠাসা অবস্থায় ছিল, আমি তাদের অবদানকে খাটো করে দেখবো না, তারা ছাড়া এই আন্দোলন সফল হতো না। কিন্তু ভোকাল ছিল ছাত্র অধিকার পরিষদ। এইখানে বহুমুখী শক্তির জায়গা থেকে আন্দোলনটা সফল হয়েছে। নিরাপত্তার সংখ্যা, জাতীয় নিরাপত্তা হুমকি, সেনাপ্রধান বললেন আমরা নিজেরা দেখতেছি মানুষ বাড়ি থেকে বাইর হলে নিরাপদে বাসায় ফিরতে পারে না। জায়গায় জায়গায় আজকে এই শাহবাগে কেন 144 ধারা জারি করলো? কেন বাংলা মোটরের সামনে, যমুনার সামনে এই জায়গাগুলোতে 144 ধারা জারি করা হচ্ছে? দেশের সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে। আগে সবার আগে ছাত্রদের নিয়ে একটা জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, জাতীয় পর্যায়ে দলগুলোকে নিয়ে একটা জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, করে আগে সিকিউরিটি কনসার্ন ডিল করেন, তারপরে সংস্কার, তারপরে রাষ্ট্র পরিচালনা। এখন ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা এগুলোকে প্রোপাগান্ডা হিসেবে দেখি।